বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 1 জুন 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল লিখিত ব্যাচের সুনির্দিষ্ট প্রতিকার আইনের ক্লাস শুরু করতে যাচ্ছি এবং আজকে আমরা আলোচনা করব 5 নম্বর প্রশ্ন। দেখেন, কে চুক্তি রদ করতে পারে, কখন উক্তরূপ রদ আদালত কর্তৃক সাব্যস্ত হতে পারে। চুক্তি রদের ইংরেজি হচ্ছে রেসিশন অফ কন্ট্রাক্ট, বুঝছেন? তো চুক্তি রদ আসলে কি? আমরা যখন ওই 12 ধারা পড়ছিলাম চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন, তখন আলোচনা করেছিলাম যে একটা চুক্তির শর্তাবলী যদি কোনো পক্ষ ভঙ্গ করে তাহলে অপর পক্ষ 4 ধরনের মামলা করতে পারে। কয় ধরনের? 4 ধরনের। যেরকম চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন চাইতে পারে, মানে সুনির্দিষ্ট কার্য সম্পাদন তো মাত্রই শেষ করলাম যে চুক্তির যে শর্ত ভঙ্গ করছে তার দিয়ে সেটাই করানো, এটা হলো চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন। নিষেধাজ্ঞা চাইতে পারে যে চুক্তি ভঙ্গ যাতে না করতে পারে, বা আমার সাথে ভঙ্গ করছো অন্য কারোর সাথে যেন বিক্রি না করো, নিষেধাজ্ঞা। ক্ষতিপূরণ চাইতে পারে, ক্ষতিপূরণ আমরা পড়ছি 19 ধারায়। আর যেটা পারে সেটা হলো চুক্তি রদ। চুক্তি রদ হলো কি? চুক্তি রদের মামলা সচরাচর কোর্টে খুব বেশি হয় না। চুক্তি রদ হলো যে যে ক্ষেত্রে কোনো চুক্তি বাতিল যোগ্য, সেই ক্ষেত্রে যে পক্ষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, চুক্তি কিন্তু হয়েছে কিন্তু চুক্তিটা হচ্ছে বাতিল যোগ্য, সেই ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পক্ষ যদি মন চায় তাহলে সেই চুক্তি রদ করতে পারে। অর্থাৎ রদ করার পূর্ব পর্যন্ত এটা একটা বৈধ চুক্তি, কিন্তু বাতিল যোগ্য। যিনি ক্ষতিগ্রস্ত তিনি যদি মনে করে যে কোনো সময় রদ করতে পারে। এখন কথা হলো, স্যার বাতিল যোগ্য চুক্তি কি? আপনারা যখন এলএলবি তে ল অফ কন্ট্রাক্ট পড়েছেন বা দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট 1872, ওখানে বলেছে যে কোনো পক্ষের মধ্যে, দুইটা পক্ষের মধ্যে যদি কোনো বিষয় নিয়ে সম্মতি, কোনো একমত হয় যে আমি এই কাজ, তুমি আর আমি এই কার্যটি করব, এটাকে বলা হলো এগ্রিমেন্ট বা সম্মতি। এগ্রিমেন্ট বা সম্মতি। আর এই এগ্রিমেন্টটা যদি আইন দ্বারা বলবৎযোগ্য হয় তখন সেটা হয়ে যাবে কি? চুক্তি। এখন সকল এগ্রিমেন্ট কিন্তু আইন দ্বারা বলবৎযোগ্য না। চুক্তির কতগুলো উপাদান আছে। এখানে অফার থাকতে হবে, প্রস্তাব থাকতে হবে, অ্যাকসেপ্টেন্স মানে গ্রহণ থাকতে হবে, কনসিডারেশন প্রতিদান থাকতে হবে, তারপরে ফ্রি কনসেন্ট মানে স্বাধীন সম্মতি থাকতে হবে, পক্ষগণের যোগ্যতা, মানুষ দুইজনই কি হতে হবে? সাবালক হতে হবে, এবং চুক্তিতে কোনো মিথ্যা বর্ণনা, ভুল বিবরণ এইগুলো থাকা যাবে। এখন চুক্তি ধরেন হইছে, এখন চুক্তির প্রকারভেদ, ক্লাসিফিকেশন অফ কন্ট্রাক্ট। চুক্তি হলো 3 প্রকার: বৈধ চুক্তি, বাতিল চুক্তি, বাতিল যোগ্য চুক্তি। বৈধ চুক্তি মানে হলো যে চুক্তির সব শর্তাবলী ঠিকঠাক আছে। অবৈধ বা বাতিল চুক্তি মানে হলো যে চুক্তি শুরু থেকেই বাতিল। ধরেন ওই যে কোন পক্ষের যোগ্যতা নাই, তারপরে ধরেন কনসিডারেশন নাই, মানে আপনার কোনো বিনিময় নাই, বা যে চুক্তির বিষয়বস্তু অবৈধ। যেরকম কোন যদি বাজি চুক্তি করেন বা গাঁজা বেচা কেনার চুক্তি করেন তাহলে সেটা কিন্তু আপনার বাতিল শুরু থেকেই বাতিল। তাহলে বাতিল যোগ্য কোনটা? বাতিল যোগ্য মানে হলো, ধরেন আপনি কাউকে ভুল বিবরণ দিয়ে চুক্তি করাইছেন, বললেন যে ভাই আমার জমি জীবনও বন্যার পানিতে তলায় না, কিন্তু প্রতি বছর তলায়। আমার এই কোম্পানিতে আমার এই সার কারখানায় বছরে 1000 মণ সার উৎপাদন করা যায়, কিন্তু 100 মণও যায় না। এই কথা বলে তার সাথে চুক্তি করেছেন, করার পরে এখন সে জানতে পারলো যে আসলে এরকম কোনো ঘটনা ঘটে না, তার মানে আপনি মিথ্যা বর্ণনা দিয়ে চুক্তিটি করেছেন। আবার কখনো 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 চুক্তিতে মিথ্যা বর্ণনা থাকে, কখনো অবৈধ বিষয়বস্তু থাকে, কখনো আপনার আনডিউ ইনফ্লুয়েন্সে, অনুচিত প্রভাব। ধরেন শিক্ষক ছাত্রের সাথে অনুচিত প্রভাব, আইনজীবী মক্কেলের সাথে অনুচিত প্রভাব, মানে আইনজীবী যা বলবে মক্কেল সাহেব তো সেটা প্রাথমিকভাবে শুনতে বাধ্য, যে উকিল সাহেবের কাছে আসছি, তাদের মধ্যে একটা অ্যাক্টিভ কনফিডেন্সের সম্পর্ক থাকে আর কি। তাহলে যদি কোনো চুক্তি মিথ্যা বর্ণনার মাধ্যমে হয়, যদি কোনো চুক্তি আপনার প্রতারণার মাধ্যমে হয়, যদি কোনো চুক্তি অনুচিত প্রভাবের মাধ্যমে হয়, ওই ক্ষেত্রে চুক্তিটা তো হইছে,
কিন্তু যে পক্ষ বুঝতে পারলো যে এটা আসলে প্রতারণা করছে, এটা আসলে ভুল বর্ণনা দিছে, তাহলে বোঝার পরে সে যদি মনে করে এই চুক্তিটা বাতিল করতে পারে, এটাই হলো কি বাতিল যোগ্য। এখন তাহলে চুক্তি রদের মামলা করা যায় শুধুমাত্র বাতিল যোগ্য চুক্তির ক্ষেত্রে। কি বলেন? বাতিল যোগ্য। বৈধ চুক্তির ক্ষেত্রেও যায় না, বাতিল চুক্তির ক্ষেত্রেও যায় না। কিস ক্ষেত্রে যায়? বাতিল যোগ্য। যে চুক্তি বাতিল যোগ্য সেই ক্ষেত্রেই চুক্তি রদের মামলা করা যায়। আর একটা কথা আমরা পড়বো, পড়ার আগে বলে নিই, চুক্তি রদের মামলায় বাদী কখনো কোনো ক্ষতিপূরণ চাইতে পারবে না, বরং চুক্তি রদের মামলায় বাদীর আরো ক্ষতিপূরণ দেওয়া লাগে বিবাদীর। আমরা বুঝবো, একটু পরেই বুঝাবো, সমস্যা নাই। তাহলে চুক্তি রদ অ্যাকচুয়ালি যে মক্কেলের জমি আইনজীবী নিয়ে গেছে, যে বললো যে তুমি বিধবা মহিলা, আপনি তো আমার মক্কেল, এখন আপনি যদি আমার নামে জমি না দেন তাহলে আপনার পাওনাদার জিতলে তো এই জমি নিয়ে নেবে। পাওনাদার জিতলে নিলে তো পাওনাদারের শোধ হইতো, কিন্তু উকিল সাহেবই নিয়ে গেছে, উনিও তো প্রতারণা করেই নিছে। তাহলে বিধবা মহিলার একমাত্র প্রতিকার হলো কি? চুক্তি রদ। এই জায়গায় কার্য সম্পাদন চাই লাভ নাই, কারণ উনি তো স্বেচ্ছায় এই জমি দেয় নাই, তাহলে চাইতে হবে কি? চুক্তি রদ। তো এই হলো। তাহলে আমার মনে রাখতে হবে চুক্তি রদের ইংরেজি হচ্ছে রেসিশন অফ কন্ট্রাক্ট। এটা শুধুমাত্র লিখিত চুক্তির ক্ষেত্রে হয়। কি চুক্তি বলেন? শুধুমাত্র লিখিত চুক্তি, এবং লিখিত এবং কি বাতিল যোগ্য। আমরা একটু পড়ি আসেন। চুক্তি রদ, বা এখানে দেখেন দলিল রদ, রেসিশন অফ কন্ট্রাক্ট। আপনি ইংরেজিটা মনে রাখবেন, অনেক সময় লিখিত পরীক্ষায় চুক্তি বাতিল লিখছে, বা রদ না লিখে কি লিখছে? বাতিল লিখছে। এখন আপনি বাতিলটার ইংরেজি কি রেসিশন লিখছে নাকি ক্যান্সেলেশন লিখছে দেখতে হবে। আমি লিখিত প্রশ্ন, সেম প্রশ্নে ইংরেজি অংশে চলে যাবো, যে দেখে কি রেসিশন অফ কন্ট্রাক্ট যদি হয় তাহলে আমি ধরে নিব কি এটা চুক্তি রদ। বাট বাংলায় কোনো সময় চুক্তি বাতিলও লিখতে পারে, এটা আপনারে কনফিউজ করার জন্য, কিন্তু এটার আক্ষরিক অর্থ চুক্তি রদই হয়। বুঝতে পারছেন? পরীক্ষার হলে মাঝে মাঝে আপনারে কনফিউজ করার জন্য এদিক সেদিক আমরা একটু করে থাকে। যখন চুক্তিভুক্ত দুই পক্ষের মাঝে বিদ্যমান চুক্তিটি বল দেবেন বাতিল যোগ্য, কি হয়? বাতিল যোগ্য প্রকৃতির হয়, বা এক পক্ষ আন্ডারলাইন করবেন অনুচিত প্রভাবের কারণে চুক্তিতে বিশেষ সুবিধা লাভ করে, তখন সংক্ষুব্ধ পক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালত চুক্তি রদ করতে পারে। তাহলে চুক্তিটা কোন প্রকৃতির হয়েছে? বাতিল যোগ্য প্রকৃতির হলে। আচ্ছা, দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট এর ধারা 35 অনুযায়ী নিম্নলিখিত ক্ষেত্রে আদালত কর্তৃক চুক্তি রদ সাব্যস্ত হতে পারে। মানে বলছে যে নিম্নের ক্ষেত্রে, এই ক্ষেত্রগুলোতে কোনো চুক্তি রদের মামলা করা যেতে পারে যে ক্ষেত্রে চুক্তিতে আন্ডারলাইন লিখিত এবং বাতিল যোগ্য। যে ক্ষেত্রে চুক্তিটা কি লিখিত এবং বাতিল, বিলোপযোগ্য আর কি। বিলোপযোগ্য মানে হলো ওই বাতিল যোগ্য আর কি। তারপরে যে ক্ষেত্রে আপাতত দৃশ্যমান নয় এমন কোন কারণে চুক্তি অবৈধ, এবং আন্ডারলাইন করবেন এজন্য বাদীর চেয়ে বিবাদীকে বেশি দোষী করা যায়। মানে কি কারণে অবৈধ এটা খালি চোখে বোঝা যাচ্ছে না, কিন্তু কারে বেশি দায়ী করা যায়? বাদী থেকে বিবাদীরে বেশি দায়ী করা যায়। আচ্ছা, তারপরে দেখেন আদালত কর্তৃক বিক্রয় বা এজারা চুক্তির, কি চুক্তির? বিক্রয় বা এজারা চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি হওয়ার পর ক্রেতা বা ইজারা গ্রহীতা আদালতের নির্দেশ মতো অর্থ পরিশোধে ব্যর্থ হলে, এটা বুঝেন নাই আপনারা। ধরেন কার্য সম্পাদনে মামলা করতে ক্রেতা মামলা করছে, যে ওনার বিক্রেতারা বলেন এই জমি বিক্রি করতে বাধ্য, বিক্রি করতে। তা আদালত বলছে, বিক্রেতারে ডিক্রি দিছে বাদীর পক্ষে যে তুমি জমি বিক্রি করো। এখন ক্রেতারে বলছে যে তাহলে তুমি বাদ বাকি টাকা জমা দাও। বাদ বাকি টাকা জমা দেওয়ার যে সময় দিয়েছে সেই সময়ের মধ্যে সে টাকা দেয় নাই, তাহলে চুক্তি কি রদ। ইজারা গ্রহীতা মামলা করছে, যে ইজারা দাতারে বলেন প্রথমে উনি আমার জমি ইজারা দিতে চাইছিল, এখন আমার দিবে না, তো যেহেতু অস্থাবর সম্পত্তি আমার অপরিণীয় ক্ষতি, স্থাবর সম্পত্তি অপরিণীয় ক্ষতি হয়ে গেছে, ওনারা বলেন ইজারা দিতে, কিন্তু উনি তো ইজারা দেয় নাই। আদালত ডিক্রি দিয়েছে ইজারা গ্রহীতার পক্ষে, কিন্তু ইজারা গ্রহীতারে বলছে যে তুমি এত তারিখের মধ্যে তোমাদের যে চুক্তির যে টাকা এটা আদালতে জমা দিবা বা ইজারা দাতারে দিয়ে দিবা,
কিন্তু এত তারিখের মধ্যে ইজারা গ্রহীতা দেয় নাই। যদি না দেয় তাহলে চুক্তি কি হয়ে যাবে? রদ হয়ে যাবে। বুঝছেন? তাহলে চুক্তি রদ করতে হলে চুক্তিটি কি হইতে হবে? লিখিত আর বাতিল যোগ্য। কি কারণে অবৈধ বোঝা যায় না, বাদী অপেক্ষা বিবাদীর বেশি দায়ের করা যায়। বিক্রয় বা ইজারা চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনে ডিক্রি হওয়ার পর ক্রেতা বা ইজারা গ্রহীতা আদালতের নির্দেশ মতো অর্থ পরিশোধে কি হলে? ব্যর্থ হলে। উপযুক্ত ক্ষেত্রসমূহে আদালত চুক্তি রদ করার আদেশ দিতে পারে। তো আমরা এখানে একটা উদাহরণ পড়বো। উদাহরণটা যদি দেখেন, এখানে দুইটা উদাহরণ আছে। এই ধরনের উদাহরণ সরাসরি বই থেকে আসে এবং এই ধরনের প্রশ্ন এসে থাকে আর কি। উদাহরণ সরাসরি দিয়ে দেয় যে আলোচনা করুন এখানে পরিস্থিতিতে কি আছে। আরিফ সাহেব, এই মাইক্রোফোন নিয়ে উদাহরণ দুইটা পড়েন, ধরেন মুখের কাছে নিয়ে পড়েন। জি স্যার। পড়েন, দেখে দেখে পড়েন। একটি মাঠ, নাম নাম ধরে কব স্যার? না না, একটি মাটি পড়েন। আর উদাহরণটি হচ্ছে এরকম যে এ একটি মাঠ বি এর নিকট বিক্রয় করলো। হুম মাঠের উপর দিয়ে যাতায়াত করবার অধিকার সম্পর্কে এ এর সরাসরি ব্যক্তিগত জ্ঞান ছিল, কিন্তু সেলোকো ছিল, হ্যাঁ, হুম, কিন্তু তা সে বি এর নিকট গোপন করলো। বি চুক্তি রদ করিয়ে নেওয়ার অধিকারী। করিয়ে নেওয়ার অধিকারী। অধিকারী। বলেন তো কেন করিয়ে নেওয়ার অধিকারী? কারণ এ তো বিক্রি করতে চাইছে নাকি? কার কাছে? বিয়ের কাছে। কিন্তু ওই যে বিয়ের নিকট সে তথ্য গোপন করছে যে এই মাঠের উপর দিয়ে সাধারণ জনগণের চলাচলের অধিকার আছে, এই কথা সে বিয়ের কাছ থেকে কি করছে? গোপন করছে। গোপন করছে। তাহলে চুক্তিটা বৈধ কিন্তু বাতিল যোগ্য। বি যখন টের পেলো, বি এই চুক্তিটা কি করতে পারে? রদ করতে পারে। আমাদের শিক্ষার্থীদের অধিকাংশের সমস্যা কি জানেন? উনি, আপনারা অধিকাংশ জানেন না যে কখন আমি 12 ধারা মামলা করব, কখন নিষেধাজ্ঞা, কখন ক্ষতিপূরণ আর কখন চুক্তি রদ। এই জায়গায় কিন্তু 12 ধারা মামলা করে কোনো লাভ নাই। 19-এর মামলা করেও আমি পর্যাপ্ত প্রতিকার পাবো না, নিষেধাজ্ঞা চাইও পর্যাপ্ত প্রতিকার পাবো না। তাহলে আমার এই জায়গার একমাত্র দাবি কি? চুক্তি রদ। আচ্ছা, 2 নম্বরটা পড়েন। জি স্যার। 2 নম্বর, একজন অ্যাটর্নি এ তার মক্কেল একজন হিন্দু বিধবা বি কে বি এর পাওনাদারগণকে প্রতারণা করার উদ্দেশ্যে সম্পত্তি তার নামে হস্তান্তর করিতে প্ররোচিত করলো। এখানে পক্ষসমূহ সমভাবে দোষী নয় এবং বি হস্তান্তরের দলিল রদ করে নেওয়ার অধিকারী। অ্যাটর্নি মানে হচ্ছে অ্যাডভোকেট। জি স্যার। তিনি তার মক্কেলকে বলছে যে আপনার পাওনাদার, আপনি যদি মামলা হেরে যান আপনার পাওনাদারে তো এই জিনিস দেওয়া লাগবে না, তার চেয়ে পাওনাদারে দেওয়ার আগে আমার নামে ট্রান্সফার করে ফেলে, অনুচিত প্রভাব খাটাইছে। তাহলে এই ক্ষেত্রে মক্কেলের প্রতিকার কি? হিন্দু বিধবার প্রতিকার কি? চুক্তি রদ। বুঝছেন? কিছু বলবেন? দেন ওর মাইক্রোফোন দেন, দিবেন কি বলবেন? বলেন। স্যার, আমার প্রশ্ন হচ্ছে যে এ একটি মাঠ বিয়ের নিকট বিক্রয় করলো, তাহলে বিক্রয় করলে তো এটা স্যার যে দলিল কইরাই তো বিক্রয় করছে, তো চুক্তি এখানে নাই। তাহলে দলিল কি দলিল চুক্তি দলিল না? বাতিল এইভাবে হইতে পারে না স্যার? এটা চুক্তি। দলিল বাতিল কি সেটা ভুলে যান, দলিল বাতিল কি সেটা পরের বিষয়। এটা তো বিক্রয় করলো, বিক্রয় করে দিচ্ছে না স্যার? বিক্রয় করলো, দলিল এক প্রকারের চুক্তি না? দলিলে এক পক্ষ দুই পক্ষ থাকে না? দলিলই তো এক ধরনের চুক্তি। বুঝতে পারছেন? বুঝিতে পারিয়াছেন? আবার ব্যাখ্যা নেন। জি, বললাম যে চুক্তি মানে যে শুধু বায়না চুক্তি চায় না, দলিলই তো এক প্রকারের চুক্তি। দলিলে দুইটা পক্ষ থাকে না, ক্রেতা গ্রহীতা, ক্রেতা বিক্রেতা, তাহলে ওটাও তো এক ধরনের চুক্তি। আর কোন প্রশ্ন আছে ভাই? তামাদি মেয়াদ দেখেন, দ্য লিমিটেশন অ্যাক্ট 1908 এর অনুচ্ছেদ 114 অনুযায়ী চুক্তি রদের মামলার তামাদি মেয়াদ 1 বছর। মানে আপনি যখন চুক্তি রদের মামলার কারণ উদ্ভব হবে তখন থেকে মামলা করতে হবে কতদিন? 1 বছর। এখন তাহলে আপনি কারণ উদ্ভব কখন হয় জানেন? চুক্তিটা তো বাতিল যোগ্য। আমি যখন তার প্রতারণার কথা জানলাম, আমি যখন তার মিথ্যা বিবরণের কথা জানলাম, আমি যখন তার অনুচিত প্রভাবের কথা জানলাম, সেদিন থেকে 1 বছর। বোঝা গেল? এবার দেখেন
কে চুক্তি রদ করতে পারে? তার লিমিটেশন অ্যাক্ট 1908 এর গোল্ডেন 114 কে চুক্তি রদ করতে পারে? দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর ধারা গোল্ডেন 35 অনুযায়ী, কত অনুযায়ী? ভালো আছেন? ধারা 35 অনুযায়ী চুক্তি রদ কে কে করতে পারে? আগে সহজ কথা শুনেন। চুক্তি রদের মামলা শুধু যে চুক্তির পক্ষ করতে পারে এমন কোনো কথা নাই। চুক্তি রদের মামলা ওই চুক্তি দ্বারা যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তাতে সে চুক্তির পক্ষ হোক বা না হোক, সেই চুক্তি রদের মামলা করতে পারে। ধরেন আমাদের রথিন সাহেব, ওনারা 5 ভাই একসাথে বসবাস করে, যৌথ পরিবার, এবং উনি ওই পরিবারের কর্তা। এখন উনি একটা জমি অন্যান্য পরিবারের সদস্যদের অনুমতি না নিয়ে, মানে ওই পরিবারের অন্যান্য সদস্যদের অনুমতি না নিয়ে উনি এই জমি বিক্রির জন্য আমাদের রবিউল সাহেবের সাথে চুক্তি করছে। এখন ওই পরিবারের বাকি সদস্যরা কি এই চুক্তির পক্ষ? না, এক পক্ষ তো রথিন আর এক পক্ষ হলো রবিউল, নাকি? কিন্তু ওই ব্যক্তিরা যখন জানতে পারবে যে রথিন সাহেব আমাদের না বলেই জমি বিক্রি করে দিচ্ছে, তাহলে তাদের স্বার্থ কি হচ্ছে? ক্ষুণ্ণ হচ্ছে। তাহলে তারা এখানে কি ক্ষতিগ্রস্ত? তারা কি চুক্তির পক্ষ? পক্ষ না, তবুও তারা চুক্তি রদের মামলা করতে পারে। এই যে দেখেন, লিখিত চুক্তিতে স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি চুক্তি রদের মামলা করতে পারে। তাহলে স্বার্থ সংশ্লিষ্ট, এখানে ওই চুক্তিতে স্বার্থ থাকলেই হবে, সরাসরি পক্ষ হওয়ার প্রয়োজন আছে? নাই। পক্ষগণের উত্তরাধিকারগণ চুক্তিতে স্বার্থ সংশ্লিষ্ট বলে উত্তরাধিকারগণও চুক্তি রদের মামলা দায়ের করতে পারে। চুক্তি দ্বারা, আন্ডারলাইন করেন, ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন ব্যক্তিও চুক্তি রদের মামলা করতে পারে। চুক্তি দ্বারা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই চুক্তি রদের মামলা করতে পারে। আর যদি এক কথায় বলি যে চুক্তির পক্ষরা তো পারেই, যারা চুক্তি দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারাও চুক্তি রদের মামলা করতে পারে। বুঝছেন না? আচ্ছা, দেখেন, কিন্তু আমরা এর আগে যে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করছি, এটা কিন্তু চুক্তির পক্ষরাই শুধু করতে পারে, অন্য কেউ পারে না। কার্য সম্পাদনের মামলা শুধু কারা পারবে? চুক্তির পক্ষরা। ভুলের কারণে চুক্তি রদের মামলা করা যায় কিনা? সুনির্দিষ্ট প্রতিকার আইনের 36 ধারা অনুসারে শুধুমাত্র ভুলের কারণে চুক্তি রদের মকদ্দমা দায়ের করা যায় না। এটার অর্থ হলো, ধরেন আপনার ওই ভুল হয়েছে, একজনের নামে জায়গা আর একজনের নাম হয়ে গেছে, 2 বিঘা বিক্রি করতে যে 3 বিঘা হয়ে গেছে, তাহলে শুধুমাত্র ভুলের কারণে কি করা যায় না? চুক্তি রদের মামলা করা যায় না। এখানে লেখেন তবে, লেখেন তবে চুক্তিভুক্ত পক্ষগণকে চুক্তিভুক্ত পক্ষগণকে পূর্বের অবস্থায়, চুক্তির পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা গেলে ভুলের ক্ষেত্রেও চুক্তি রোধের মামলা দায়ের করা যায়। এটার অর্থ হলো, মানে চুক্তি হওয়ার আগে যে অবস্থা ছিল, আমি এই যে একজনকে টাকা দিছি 10 লাখ, তার জমি কিনবো, সে বিক্রি করবে, আমি কিনবো। এখন আমি জানতে পারলাম সে আমার ভুল বর্ণনা দিছে। এখন আমি যদি চুক্তি রদ চাই, ওই জায়গা ভুল, মানে ওই জায়গা লেখছে হলো একটা ফ্যাক্টরি লেখছে 2টা, বা 2টা ছিল লেখছে 1টা, তাহলে আমি যদি ওখানে চুক্তি রদ চাই, তাহলে 10 লাখ টাকা আগে তারে কি দিতে হবে? ফেরত দিতে হবে। পূর্বের অবস্থায় ফেরত দিলে ভুলের ক্ষেত্রেও চুক্তি রদের মামলা করা যায়। পক্ষরা চুক্তি হওয়ার আগে যে যেরকম ছিল, মানে যার যার টাকা তারে কি দিতে হবে? ফেরত দিতে হবে। তাইলে ভুলের ক্ষেত্রেও চুক্তি রদের মামলা দায়ের করা যায়। তাহলে আপাতত জাস্ট মনে রাখেন,
যে ভুলের ক্ষেত্রে কি চুক্তি রদের মামলা করা যায়? উত্তর হলো যায় না। তবে যদি ওই পক্ষগণকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায় তাহলে চুক্তি রদের মামলা করা যায়। চলে আসেন 37 ধারায়। সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলায় কি চুক্তি রদ চাওয়া যায় কিনা? মানে 12 ধারার মামলায় করছেন, 12 ধারার মামলা, কিন্তু ওই 12 ধারার মামলায় কি চুক্তি রদ আপনি চাইতে পারবেন কিনা? হ্যাঁ, পারবেন। 12 ধারার মামলায় আপনার ওই যে যখন আমি প্রেয়ার পোর্শনে যে অনার আমার যদি বিক্রেতা যদি আমার এই জমি বিক্রি না করে বা এই চুক্তি যদি সুনির্দিষ্ট কার্য সম্পাদন না করা হয় তাহলে চুক্তিটা যেন কি করা হয়? রদ করা হয়। বুঝতে পারছেন? তাহলে কার্য সম্পাদনের বিকল্প হিসেবে কি চাওয়া যায়? চুক্তি রদ চাওয়া যায়। কত ধারায়? 37 ধারায়। এই যে দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা 37 অনুযায়ী একটি লিখিত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য মামলা দায়েরকারী, আন্ডারলাইন করেন, মামলা দায়েরকারী বাদী গোল দিবেন বিকল্প প্রতিকার জানাতে পারে যে কি প্রতিকার? বিকল্প প্রতিকার জানাতে পারে যে চুক্তিটি যদি সুনির্দিষ্টভাবে কার্যকর করা না যায় তাহলে তা কি করা হোক? রদ করা হোক এবং বিলুপ্ত হিসেবে ত্যাগ করা হোক। এবং আদালত যদি চুক্তিটি সুনির্দিষ্টভাবে কার্যকর করতে অস্বীকার করেন তাহলে তা রদ করার এবং সেই অনুসারে ত্যাগ করার নির্দেশ দিতে পারেন। তাহলে আপনি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলায় কি চুক্তি রদ চাওয়া যাবে? যাবে। কখন যাবে? চুক্তিটা যদি কি হয় আপনার ওই আগে 12 ধারায় চাইতে হবে কার্য সম্পাদন, তারপরে চাইতে হবে বিকল্প হিসেবে রদ। বলে না আমার এত এইটা দাও, এটা যদি না দাও অ্যাটলিস্ট ওইটা দাও, তাহলে কার্য সম্পাদনের বিকল্প হিসেবে রদ চাওয়া যাবে। কত ধারা? 37 ধারা। চলে আসেন চুক্তি রদের মামলায় ক্ষতিপূরণ। দেখেন, আমরা এর আগে বলেছি যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে মোট ক্ষতিপূরণের ধারা আছে 3টা। কার্য সম্পাদনের ক্ষেত্রে 19 ধারা, চুক্তি রদের ক্ষেত্রে 38 ধারা, আর বাতিলের ক্ষেত্রে 41 ধারা। 19, 38 আর 41। এখন 19 ধারায় যদি কেউ মামলা করে, বাদী মামলা করছে, বিবাদী দেবে ক্ষতিপূরণ কারে? বাদীরে। কিন্তু চুক্তি রদের এই 38 ধারায় বাদী মামলা করছে, আদালত বাদীরে ডিক্রি দিছে, বাদীর ডিক্রি দিছে মানে কি চুক্তি রদ করা হয়েছে, কিন্তু বাদী উল্টা ক্ষতিপূরণ দিবে কারে? বিবাদী। এখন আপনার কাছে মনে হইতে পারে স্যার মামলাও জিতলাম আবার ক্ষতিপূরণও দিব, ব্যাপারটা কি ইনজাস্টিস হয়ে যায় না? অন্যায় হয়ে যায় না? এখন ভাই বিষয়টা হলো যে আপনার তো চুক্তি রদের মামলা হইলেই আপনি ক্ষতিপূরণ দিবেন না। মানে বিশেষ পরিস্থিতিতে যখন চুক্তিটা রদ করা হয়েছে এবং ওই চুক্তি রদের কারণে যা অপর পক্ষের যদি কি হয়? ক্ষতি হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি বাদী আপনাকে বলবে যে আপনি ক্ষতিপূরণ দেন কারে? বিবাদী। তো যদি বলেন স্যার একটু উদাহরণ দেন, উদাহরণ দেওয়া যাবে। দারুণ উদাহরণ ধরেন এরকম যে আরিফ সাহেবের বাসা, আরিফ সাহেবের এটা পার্সোনাল জায়গা। এখন আরিফ সাহেবের এই জায়গা, উনি ওই জায়গায় দিয়ে অনেক লোক চলাফেরা করে, এলাকাবাসী বহুত কাল যাবত এখানে চলাফেরা করে এবং তাদের সুখাধিকার অর্জিত হয়ে গেছে। তো এমন সময় আরিফ সাহেব এই জায়গা বিক্রি করে দিছে গ্রামীণ ফোন কোম্পানির কাছে। গ্রামীণ ফোন কোম্পানি ওই জায়গা চতুর্দিক থেকে বাউন্ডারি দিয়ে তারা ধরেন বিশাল ওই বিল্ডিং টিল্ডিং করে তাদের কাজবাজ করবে। এবং গ্রামীণ ফোন কোম্পানি যদি এই কিনে এই অফিস করে তাহলে একটা বিশাল মানে সংখ্যার জনসংখ্যা, তারা তাদের যাতায়াত করতে গেলে বেশ কয়েক মাইল ঘুরে আসা লাগে। জায়গাটা এতই গুরুত্বপূর্ণ। কিন্তু আরিফ সাহেবের জায়গা তো আরিফ সাহেব যারে খুশি তারে বিক্রি করতেই পারে, কোনো সমস্যা আছে ভাই? এখন আরিফ সাহেব আর তার মধ্যে চুক্তি হয়েছে, গ্রামীণ ফোনের মধ্যে চুক্তি উনরা করছে, কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে কারা? সাধারণ জনগণ। তাহলে সাধারণ জনগণ চুক্তি রদের মামলা করে দিছে যে আমরা এই দুইজনের চুক্তির কারণে আমরা কি হয়েছি? ক্ষতিগ্রস্ত হয়েছি। তা আদালত সব শুনে মিলে সাধারণ জনগণের চুক্তিটা রদ করে দিছে। তাহলে রদের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে আরিফ সাহেব আর গ্রামীণ ফোন কোম্পানি। তাহলে সাধারণ জনগণরে বলবে যে চুক্তি রদ করা যাবে যদি তুমি বাদী হিসেবে বিবাদীরে ক্ষতিপূরণ দেবে এত টাকা। বুঝছেন? কারণ সাধারণ জনগণ তো চুক্তি রদ করলে তারা হাঁটতে পারতেছে, কিন্তু চুক্তির যে হচ্ছে না, রদটা যে করা হলো তাতে তো আরিফ সাহেবরা দুইজন ক্ষতিগ্রস্ত।
তাহলে বাদীর কাছ থেকে এই ক্ষেত্রে ক্ষতিপূরণ আদায় করে দিবে কারে? বিবাদী। এখন চুক্তি রোধের মামলায় কিন্তু সব সময় এই সিচুয়েশনের তৈরি হয় না, যে ক্ষেত্রে এরকম পরিস্থিতি তৈরি হয় সেই ক্ষেত্রেই এই ধরনের ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিতে পারে। এই যে দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা 38 অনুযায়ী চুক্তি বাতিলের রায় প্রদানের ক্ষেত্রে, বাতিল মানে রদ, বুঝছেন? চুক্তি রদের রায় প্রদানের ক্ষেত্রে আদালত যে পক্ষকে এরূপ প্রতিকার মঞ্জুর করেছেন সেই পক্ষের তরফ থেকে, মানে যে ডিক্রি পাইছে তার তরফ থেকে অপর পক্ষকে ন্যায় বিচারের প্রয়োজন অনুসারে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিতে পারেন। এই ধারা অনুসারে বাদী একসঙ্গে চুক্তি রদ ও ক্ষতিপূরণের জন্য মামলা দায়ের করতে পারেন না। মানে বাদী যদি বলে যে আমি চুক্তি রদও চাই ক্ষতিপূরণও চাই, এটা চাওয়া যাবে না, কারণ চুক্তি রদের মামলায় বাদীকে আরো উল্টা ক্ষতিপূরণ কি দিতে হয়। 38 ধারা অনুসারে যার বিরুদ্ধে চুক্তি রদের ডিক্রি প্রদান করা হয় তার ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়। ক্ষতিপূরণের পরিমাণ আদালতের আন্ডারলাইন করেন সুবিবেচনার উপর নির্ভর করে। কিসের উপরে? সুবিবেচনার উপর। প্রত্যেক মামলায় নির্দিষ্ট অবস্থা অনুসারে আদালত ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ। যদি বলেন স্যার কত টাকা ক্ষতিপূরণ, নির্দিষ্ট আছে? নির্দিষ্ট নাই। কোনো প্রশ্ন আছে? আরিফ সাহেব প্রশ্ন করেন। এই একজন আইনজীবী, এটা পড়েন। জি স্যার। ধরে এ- পড়েন। একজন আইনজীবী, হ্যাঁ ধন্যবাদ। একজন হিন্দু বিধবা, বি তার মক্কেল, বি এর পাওনাদারকে প্রতারণার মাধ্যমে ঠকানোর উদ্দেশ্যে এ বি কে তার সম্পত্তি এ বরাবর হস্তান্তর করতে লোভ দেয়, প্ররোচিত করেন। লোভ দেখায় কোথায়? প্ররোচিত করেন। কোন জায়গা লোভ আর কোন জায়গা প্ররোচিত? আচ্ছা যাই হোক, এ বলেন। বরাবর ইয়া হস্তান্তরের দলিল করে দেন। ও, এ বরাবর ইয়া হস্তান্তর দলিল করে দেন। হ্যাঁ। বি হস্তান্তরের দলিলটি বিষয়ে এর বিরুদ্ধে কোনো প্রতিকার প্রার্থনা করতে পারেন কি? হ্যাঁ, এটাতেই সমস্যামূলক প্রশ্ন। শোনেন, এই জি স্যার। সমস্যামূলক প্রশ্ন, এই ধরনের প্রশ্ন সলভ করতে হবে। এখন আমরা এই ধরনের প্রশ্ন কয় ভাবে লিখবো? চার স্যার ভাগে। থাকে স্যার। আমরা সবার প্রথমে লিখবো ঘটনার বর্ণনা। ঘটনার বর্ণনা বা বিবরণ যাই লেখেন না কেন, এখন ঘটনার বিবরণ কতটুকু লিখবো? ওই প্রশ্নে যা জানতে চাইছে তার আগ পর্যন্ত। তা প্রশ্নে কি জানতে চাইছে? বি হস্তান্তরের দলিলটি বিষয় এর বিরুদ্ধে কোনো প্রতিকার প্রার্থনা করতে পারেন কি। তাহলে এই লাইন বাদ দিয়ে শুরু থেকে এ বরাবর ইহা হস্তান্তরের দলিল করে দেন এই পর্যন্ত হবে কি? ঘটনার বর্ণনা। এই বর্ণনা বা বিবরণ। এই যে দেখেন, এ একজন আইনজীবী, একজন হিন্দু বিধবা, বি তার মক্কেল, বি এর পাওনাদারকে প্রতারণার মাধ্যমে ঠকানোর উদ্দেশ্যে এ বি কে তার সম্পত্তি এ বরাবর হস্তান্তর করতে প্ররোচিত করেন, এই বরাবর ইহা হস্তান্তরের দলিল করে দেন। এই পর্যন্ত হলো ঘটনার বর্ণনা। এরপরে আমরা আর একটা লিখবো কি? বিচার্য বিষয়। এখন এই বিচার্য বিষয় হলো কি? ওই যে লাইন লিখি নাই, যে এখানে বলছে বি হস্তান্তরের দলিলটি বিষয়ে এর বিরুদ্ধে কোনো প্রতিকার প্রার্থনা করতে পারেন কি, এই জায়গা কি আমার কাছে জানতে চাইছে, আর আমি এই জায়গায় আমার ভাষায় লিখবো যে বি হস্তান্তরের দলিলটির বিষয় এর বিরুদ্ধে কোনো প্রতিকার প্রার্থনা করতে পারেন কিনা তা আলোচনা করতে হবে। দেখছেন? এখন যদি বলেন যে স্যার কি পারেন না ধরতে, হ্যাঁ পারেন কি, আমার আলোচনা করতে হবে যে পারেন কিনা, তাই আলোচনা করতে হবে। হ্যাঁ, এ জায়গা তো আমার পারেন কিনা তাই তো লেখছি যে আলোচনা করতে হবে, পারেন কিনা তাই আলোচনা করতে হবে। এখন আমরা প্রশ্নের উত্তরে যে কি কি আলোচনা করব, কি কি হওয়া উচিত ছিল, কি কি হওয়া উচিত ছিল না, এইগুলো আলোচনা করব আইনগত পর্যালোচনা। দেখেন, আইনগত পর্যালোচনা আলোচ্য অংশে এ মূলত অযাচিত প্রভাব বিস্তারের মাধ্যমে হিন্দু বিধবা বি এর নিকট থেকে সম্পত্তি হস্তান্তর করে নেয়। অযাচিত প্রভাব বুঝেন? অনুচিত প্রভাব। ওই জি হ্যাঁ, চালাকি না, মানে কিছু কিছু আমরা যখন সাক্ষ্য আইন পড়বো, সাক্ষ্য আইনের 111 ধারায় বলা আছে অ্যাক্টিভ কনফিডেন্স, সক্রিয় আস্থার সম্পর্ক।
সক্রিয় অবস্থার সম্পর্ক কোন কোন ক্ষেত্রে থাকে? পীর মুরিদ, শিক্ষক ছাত্র, ডাক্তার রোগী, উকিল আইনজীবী, বুঝছেন? এইগুলার ক্ষেত্রে সক্রিয় অবস্থা মানে হলো একজন আর একজনের উপর প্রভাব বিস্তার করে। পীর যা বলবে মুরিদ তা মানতে কি বাধ্য। এত বিশ্বাস তো করেন না, অনেক পীর মুরিদ আছে আমাকে এই জায়গা। পীর যদি কয় যে তুমি ওই রাত 12টার সময় পদ্মা নদী পার হবা সাতটাইয়া, রাতে মরে গেলেও সে রাজি, সাতটায় চলে যাবে। মানে পীর যা বলবে মানতে তা বাধ্য। গুরু শিষ্য। আবার উকিল সাহেব যা বলে, এখনকার মক্কেল তো শিয়ানা, বুঝে গেছে, কিন্তু নরমালি যে উকিল যা বলবে মক্কেল তা সাধারণত শুনে থাকে। ডাক্তার যা বলে রোগী তা কি শুনে থাকে। এখন ডাক্তার বা উকিল বা পীর তারা যদি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে তার যে মুরিদরে বা তার যে মক্কেলরে, তার যে রোগীরে ঠকায়, এটারে বলে কি অনুচিত প্রভাব। তো এই অনুচিত প্রভাবের মাধ্যমে উকিল সাহেব হিন্দু বিধবা বিয়ের জমি কি দিয়ে নিছে। এরূপ অযাচিত প্রভাবের ফলে উক্ত চুক্তি বাতিলযোগ্য বলে বিবেচিত হবে। ওই চুক্তি আইন অনুসারে বলা আছে যে যদি কোনো চুক্তিতে আনডিউ ইনফ্লুয়েন্স থাকে তাহলে সেটা বাতিলযোগ্য বলে কি হবে, বিবেচিত হবে। এছাড়া ধারা 35-এর বক্তব্য অনুযায়ী আপাতত দৃশ্যমান নয় এমন কোনো কারণে চুক্তি অবৈধ হলে এবং বাদীর চেয়ে বিবাদীকে বেশি দোষী করা হলে আদালত লিখিত চুক্তি রদ করতে পারেন। মানে আমি এখানে জাস্ট 35 ধারাটা ব্যাখ্যা দিব। আলোচ্য ঘটনায় এ কর্তৃক বিয়ের সম্পত্তি হস্তান্তরের জন্য প্ররোচিত করার জন্য তাদের হস্তান্তর চুক্তি অবৈধ বলে গণ্য হবে এবং এখানে বি এর চেয়ে বাদী এ কে বেশি দোষী করা যায়, তাই বি হস্তান্তরের দলিল রদ করিয়ে নিতে পারে। সিদ্ধান্ত, সুতরাং বি চুক্তি রদের ডিক্রি পেতে পারে। বুঝতে পেরেছেন? বুঝিতে পেরেছেন? বুঝ তারপরের প্রশ্নটা বেশ পেঁচানো এবং বেশ হেলদি প্রশ্ন, স্বাস্থ্যবান। দেখেন আমরা এখানে একটু পড়ি, এটা আমিই পড়ি। বাদী এ বিবাদী বি সি ডি এবং ই এর বর্গাকার। মানে যিনি বাদী তিনি কার জমি বর্গা করে? বি সি ডি এবং ই এর। বিবাদের সত্য সংক্রান্ত বিষয়বলী জ্ঞাত থেকে বাদী 9/9/1978 তারিখে রেজিস্ট্রিকৃত দলিল মূল্যে 10,000 টাকার বিনিময়ে 63 শতক জমি ক্রয় করে। মানে ওই বিবাদী চারজনের কাছ থেকে বাদী যে জমি বর্গা করত সেই জমি কিনছে কত টাকা দিয়া? 10,000 টাকা দিয়ে। কত শতক? 63 শতক। কার কাছ থেকে? বি সি ডি এবং ই এর কাছ থেকে। বুঝেন নাই? পরবর্তীতে মানে সে যাদের জমি বর্গা করে তাদের কাছ থেকেই সে জমিটা কিনছে 63 শতক 10,000 টাকা দিয়ে। কত সালে? 1978 সালে। পরবর্তীতে নিরীক্ষাক্রমে বাদীর অবগতিতে আসে যে তার খরিদা জমিতে বিবাদীগণ শুধুমাত্র 4/1 মালিক ছিল এবং সে কারণে অবশিষ্ট 4/3 জমিতে বাদীর কোনো সত্ত্ব অর্জিত হয়নি। কি বোঝা গেল? সে তো 63 শতক কিনছে 10,000 টাকার বিনিময়ে, কিন্তু পরবর্তীতে সে জানতে পারছে কি যে এই সম্পত্তির 1 ভাগের মালিক ছিল বিসিডিই আর বাকি 4 ভাগের মালিক অন্যরা। সেটা পরের কথা, আপনি তো আগ বাড়াই ভাবা যাবে না, আমরা তো প্রশ্ন করতেছি। তাই বাদী বিবাদীগণের নিকট হতে বিনিময় মূল্যে 7,500 টাকা ফেরত পাওয়ার জন্য অর্থ মামলা করে। মানে বাদী তো 10,000 টাকা দিয়ে কিনছে, এখন বাদী মামলা করছে যে আমার অর্থের মামলা, যে আমার 7,500 টাকা ফেরত দাও। 7,500 বুঝেন নাই? 4 ভাগের দাম যদি 10,000 হয়, তাই 1 ভাগের মালিক বাদী পাইছে, সত্য পাইছে 2500, আর 3 ভাগের দাম কি চাইছে? ফেরত চাইছে। বিচারকালে এরূপ যুক্তি উপস্থাপিত হয় যে মামলাটি সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 35 ধারায়
বাড়িত। বিচারকালে অপরপক্ষ যুক্তি দেখাইছে যে ওনার এই মামলা 35 ধারায় মামলা করা যাবে না, এবং মূল মালিক দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার কারণে বিবাদীগণের দখলীয় 4/3 জমি অর্পিত সম্পত্তিতে পরিণত হয়েছে। বলছে যে বিচারকালে বোঝা গেছে যে এই ক্ষেত্রে 35 ধারায় মামলা করা যাবে না। আর মূল মালিক ভারতে চলে গেছে, মূল মালিক কিন্তু দখলে ছিল, ভারতে চলে গেছে, ভারতে যাওয়ার কারণে এই সম্পত্তি হয়ে গেছে ভেস্টেড প্রপার্টি, অর্পিত সম্পত্তি। কিন্তু উক্তরূপ দাবির সমর্থনে কোনো সাক্ষ্য প্রমাণ উপস্থাপিত হয়নি। ওই দাবি তারা করছে, এরকম করছে, বিচারকালে বলছে যে 35 ধারা বাড়িত আর ভেস্টেড প্রপার্টিতে পরিণত হয়েছে, কিন্তু কোনো সাক্ষ্য প্রমাণ উপস্থাপিত হয়নি। বাদী কি চুক্তি রদের অজুহাতে বিনিময় মূল্য ফেরত পাওয়ার অধিকারী কিনা? বাদী চুক্তি রদের মামলা কইরা বিনিময় মূল্য ফেরত পাবে কিনা বলে। আগে ফ্যাক্ট বুঝি, আবার বলি। এ 4 জন ব্যক্তির জমি বর্গা করে, পরে যে জমি সে বর্গা করে সেই জমি সে কিনছে তাদের কাছ থেকে কত টাকা দিয়ে? 10,000। এখন পরে সে জানতে পারলো যে এই 4 জনের জমি বর্গা সে করলেও সত্ত্ব পাইছে 4 ভাগের 1 ভাগের। 4 ভাগের কি? 1 ভাগের। এজন্য বাকি 3 ভাগে বাদীর কোনো সত্ত্ব অর্জিত হয়নি। এই জন্য সে 10,000 টাকা তো দিছিল, তাহলে 7,500 টাকা ফেরত চেয়ে কি মামলা করছে? অর্থের মামলা করছে। এখন ওই মামলা বিচারকালে যুক্তি আসছে যে 35 ধারায় এই মামলা 35 ধারায় হবে না, আর বিবাদের এখন দেশ ছেড়ে ভারতে চলে গেছে, তাই তাদের সম্পত্তি এখন কি হয়ে গেছে? ভেস্টেড প্রপার্টি হয়ে গেছে। এইটুক মাথা থেকে ঝেড়ে ফেলে দেন, এইটুক দরকার নাই। এখন বাদী কি চুক্তি রদের মামলা করে বাকি টাকা পাবে কিনা, এই প্রশ্ন জানতে চাইছে যে বাদী কি চুক্তি রদের মামলা করে বাকি টাকা পাবে কিনা। চুক্তি রদ করবে বাকি টাকা। বলেন তো চুক্তি রদের মামলায় কোনো টাকা পয়সা পাওয়া যায়? চুক্তি রদের মামলায় টাকা পয়সারও কি দিতে হয়। তাহলে সহজ উত্তর হলো অনেক পেছাইছে, কিন্তু বাদী তো এই জায়গায় মামলা করে চুক্তি রদের মামলা করে কোনো প্রতিকার পাবে না, আর চুক্তি রদ মামলা করে তো তার পক্ষে লস। তাহলে তো আমও গেল সালাও গেল, আর উল্টো তার আরো টাকা পয়সা দেওয়া লাগবে। তাহলে আমরা ঘটনার বর্ণনাতে যদি আসি, ঘটনার বর্ণনা কোন পর্যন্ত হবে বলেন, রবিউল সাহেব বলেন। উপস্থাপিত হয়নি, মানে শুরু থেকে শুরু করে উপস্থাপিত হয়নি। আমরা চলে এসে বিচার্য বিষয়। বাদী চুক্তি রদের অজুহাতে বিনিময় মূল্য ফেরত পেতে অধিকারী কিনা তা আলোচনা করতে হবে। চুক্তি রদের অজুহাতে বিনিময় মূল্য ফেরত পেতে অধিকারী কিনা তা আলোচনা করতে হবে। আসেন আমরা আইনগত পর্যালোচনায় আসি। আলোচ্য অংশে বাদী চুক্তি রদের অজুহাতে বিনিময় মূল্য ফেরত পাবে না। আলোচ্য ঘটনা থেকে বোঝা যায় বাদী খোলা চোখে বিবাদীর সত্য আছে কিনা তা জানার সুযোগ নিয়েই জমি ক্রয় করেছে। তাছাড়া উক্ত সম্পত্তির ভোগ দখলে আছেন। তর্কিত সম্পত্তি অর্পিত সম্পত্তি হিসেবে সরকার অধীনে যাওয়ার আশঙ্কা থেকে তিনি চুক্তি রদের মামলা করেছেন, যা নিতান্তমূলক। কারণ সরকার থেকে এরূপ সম্পত্তি অর্পিত সম্পত্তি হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার কোনো সাক্ষ্য প্রমাণ নেই। মামলায় বলছে যে সরকার হেফাজতে আছে, কিন্তু সরকারের মানে ওই যে বলছে দাবি করছে, কিন্তু তো সাক্ষ্য প্রমাণ হয়নি। কেবলমাত্র ধারণা প্রসূত বিষয় থেকে এই মামলা দায়ের করা হয়েছে। তাছাড়া বিবাদীগণ তাদের লেনদেনে কোনরূপ প্রতারণা করে নাই। বিবাদী কি বলছে এই জায়গা আমরা ঘটনা থেকে যা জানলাম, বিবাদীর কি জায়গা কোনো প্রতারণা ছিল? বরং ওই যে তারা ওই বর্গাদার যে সেই তো জমি কিনছে। তাই 35 ধারার অধীন উক্ত চুক্তি রদের মামলা গ্রহণীয় নয়। এছাড়া চুক্তি রদের মামলায় বাদী নিজে ক্ষতিপূরণ চাইতে পারে না, বরং আদালত চাইলে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে ন্যায়পরায়ণতার দাবিতে ক্ষতিপূরণ দিতে পারে, এবং বাদী চুক্তি রদের অজুহাতে বিনিময় মূল্য ফেরত পেতে নয়। সিদ্ধান্ত। সুতরাং বাদী চুক্তি রদের অজুহাতে বিনিময় মূল্য ফেরত পেতে কি হবে না? অধিকারী হবে। তারপরের প্রশ্নটা চলে এসে দেখেন, এক্স একটি বাড়ি জেড এর নিকট বিক্রয় করলো। বাড়িটির আঙিনে দিয়ে অয় এবং তার বাড়ির সকলের যাতায়াতের অধিকার ছিল, যা এক্স জেনে শুনে জেড এর নিকট কি করছে? গোপন করছে। জেড এর কি কোনো প্রতিকার পাওয়ার অধিকার আছে? বিক্রি করছে জেড এর কাছে,
বিক্রি করার সময় বলে নাই যে এই জমির উপর দিয়ে এর হাঁটার অধিকার আছে। তো প্রতারণা করছে না, তথ্য গোপন করছে, প্রতারণা করছে, তাহলে জেড এর জায়গা প্রতিকার কি? চুক্তিরদ। বিচার্য বিষয় দেখেন, ঘটনা বর্ণনা তাহলে কোন পর্যন্ত হবে? গোপন করলো, গোপন করলো। বিচার্য বিষয় জেড এর কোন প্রতিকার পাওয়ার অধিকার আছে কিনা তা আলোচনা করতে হবে। আইনগত পর্যালোচনা, জেড এর চুক্তি রদের অধিকার আছে। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 35 ধারায় বলা হয়েছে, যে ক্ষেত্রে চুক্তিটি বাতিলযোগ্য বা বাদী কর্তৃক বিলোপযোগ্য সেক্ষেত্রে বাদী তা বাতিল করার জন্য মামলা দায়ের করতে পারে। উপযুক্ত ঘটনায় এক জেনে শুনে ওয়াইয়ের চলাচলের অধিকার গোপন করায় চুক্তিটি জেড কর্তৃক বিলোপযোগ্য। তাই 35 ধারায় চুক্তি রদের ডিগ্রি পাওয়ার কি? অধিকারী। সুতরাং জেড 35 ধারায় চুক্তি রদের ডিগ্রি পাওয়ার অধিকারী। চুক্তি রদ নিয়ে অনলাইন অফলাইনে যারা আছেন, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারেন। 35, 36, 37, 38 চুক্তি রদ। ওই রেট যদি স্যার জানিয়ে শুনে দেন তো যে উদ্যোগের লোকজন চলে যেটা কভার করছে। কোনো প্রশ্ন নাই তাহলে? আচ্ছা, বাসায় গিয়ে পড়ে যদি প্রশ্ন আসে অবশ্যই জিজ্ঞাসা করেন। চলে আসেন চুক্তি সংশোধন এবং রদকরণের ক্ষেত্র সমালোচনা করুন। চুক্তি সংশোধন দেখেন, আমি একটু পড়ানোর সময় যেটা বলি সবাই রে, এর আগে আমরা যা পড়ছি ওটা হলো রদ বংশ। কি বংশ? রদ বংশ। যদি বলেন স্যার রদ বংশ আবার কি? চুক্তি রদ দলিল রদ, চুক্তি রদ দলিল রদ। আর এরা হলো সংশোধন বংশ। চুক্তি সংশোধন, দলিল সংশোধন, চুক্তি সংশোধন, দলিল সংশোধন, মানে চুক্তি সংশোধনও যা, দলিল সংশোধনও তাই। এই যে দেখেন, প্রথমে আমরা আসি। আচ্ছা, দলিল সংশোধন কি এটা আগে একটু বুঝাই। দলিল সংশোধন হলো দুইজনে মিলে কোনো চুক্তি দলিল করছে বা চুক্তি করছে, সেখানে কোনো ভুল হয়ে গেছে। এখন ভুলটা প্রতারণার ফলে হইতে পারে, আবার পারস্পরিক ভিত্তিতেও হতে পারে। কিভাবে? রবিউল সাহেব উনি জমি বিক্রি করছে 101 আর 102 দাগের জমি। আরিফ সাহেব করছে কি, ওই জমিতে ওই দলিলে 101, 102 এর সাথে 103 দাগও ঢুকাইছে, কিন্তু 103 দাগের মালিকও রবিউল সাহেব, কিন্তু উনি তো সেটা বিক্রি করেন নাই। পরবর্তীতে যখন রবিউল সাহেব জানতে পারলো যে এই দলিলে তো 103 দাগের কথা উল্লেখ আছে, তাহলে রবিউল সাহেবের প্রতিকার হলো কি? দলিল সংশোধন। চুক্তি রদ করলে তো আরো বেচা কিনা কিছুই থাকে না। আর দলিল সংশোধন মানে হলো যতটুকু ভুল হয়েছে ততটুকু কি করা হোক? সংশোধন করা হোক। তো তাহলে দেখেন, দলিল সংশোধন অর্থ হলো দলিলের পক্ষ সময়ের দলিল সম্পাদনের প্রকৃত উদ্দেশ্য কার্যকর করতে কোন দলিলের ভুল সংশোধন করা। সুনির্দিষ্ট প্রতিকার আইনের আন্ডারলাইন করবেন 31 ধারার বিধান মতে দলিল সংশোধন করা যায়। কত ধারার বিধান মতে? 31। তারপরে দেখেন 31 ধারায় আন্ডারলাইন করেন 2 ধরনের দলিল সংশোধন করা যায়। কয় ধরনের? 2 ধরনের। কত ধারা? বার করেন দিয়ে আপনার ছুটি বার করেন। রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট দলিল সংশোধন 31। আর 41-এ আছে হলো দলিল বাতিলের ক্ষেত্রে ক্ষতিপূরণ, 40-এ আছে দলিলের আংশিক বাতিল, 39-এ আছে দলিল বাতিল। তাহলে 31 ধারায় নিম্নলিখিত 2 ধরনের দলিল সংশোধন করা যায়। দেখেন, একটা হলো লিখিত চুক্তি সংশোধন, আর একটা কি? অন্যান্য লিখিত দলিল সংশোধন। যদি পরীক্ষায় প্রশ্ন আসে লিখিত চুক্তি সংশোধন 31, দলিল সংশোধন 31। এখন আমরা দেখি যে ক্ষেত্রে দলিল সংশোধনের আদেশ দিতে পারে। নিম্নলিখিত 3টি ক্ষেত্রে আদালত দলিল সংশোধনের আদেশ দিতে পারে। 1, দলিলের কোনো পক্ষের প্রতারণার কারণে। কিসের কারণে? প্রতারণার কারণে। যে প্রতারণার কারণে ভুল করে ফেলছেন, পক্ষ সমূহের পারস্পরিক ভুলের কারণে, মিউচুয়াল মিস্টেকস। কোন লিখিত চুক্তি বা অন্য কোন লিখিত দলিলের পক্ষ সমূহের সত্যিকার মনোভাব ব্যক্ত না হলে, মানে যে উদ্দেশ্যে আপনারা দলিলটা করছেন বা চুক্তিটা করছেন সেই মনোভাবের কথা ওখানে ব্যক্ত করা হয়নি। আদালত দলিলের পক্ষ সমূহের দলিল সম্পাদনের প্রকৃত উদ্দেশ্য নিরূপণের জন্য দলিল সংশোধনের আদেশ দিতে পারে। যদি আদালত এটা পরিষ্কারভাবে প্রমাণ পায় যে দলিলটি তৈরিতে প্রতারণা বা পারস্পরিক ভুল ছিল,
এবং দলিলটি সংশোধন পক্ষ সময়ের প্রকৃত উদ্দেশ্য নির্ধারণ করতে পারে, তাহলে আদালত দলিলটি সংশোধনের আদেশ দিতে পারে। আমরা একটা উদাহরণ পড়ি, দেখেন। এ এবং তার দুই ভাতিজার মধ্যে সম্পত্তি বিক্রয়ের চুক্তি হয়। পরবর্তীতে বিক্রয় দলিল তৈরি করার সময় শুধুমাত্র একজন ভাতিজার নাম দলিল লেখা হয়। বিক্রি করছেন দুই ভাতিজার কাছে, লেখা হয়েছে কার নাম? ভাতিজা নাহিদ ইসলামের নাম লেখা হয়েছে, সাজিস আলমের নাম লেখা হয় নাই। এই ক্ষেত্রে আদালত বিক্রয় দলিলটি সংশোধনের আদেশ দিতে পারে যদি প্রমাণিত হয় যে প্রতারণা করে বা পারস্পরিক ভুলের কারণে অপর ভাতিজার নাম দলিল লেখা হয়নি। আদালত যদি দেখে যে না, এই জায়গা তো দলিলের যে মূল উদ্দেশ্য সেখানে তো দুইজনেরই আসবে, কিন্তু ভুল ক্রমে আসছে কয়জনের? একজনের, তাহলে সংশোধন করে আর একজনের নাম ঢুকাই দিতে পারে। এখন আমরা চলে আসি যে ক্ষেত্রে 31 ধারা প্রযোজ্য হবে। কোন লিখিত চুক্তি সংশোধন করতে বা অন্য কোন লিখিত দলিল সংশোধন করতে। কি লিখিত চুক্তি সংশোধন করতে, আর একটা কি লিখিত দলিল সংশোধন করতে। এরপর দেখেন, দলিল সংশোধনের আদেশ দেওয়া বা না দেওয়া আদালতের বিবেচনামূলক ক্ষমতা। আমরা জানি সুনির্দিষ্ট প্রতিকার আইনে যত প্রতিকার আছে 8টা প্রতিকার, এই 8টা প্রতিকারের মধ্যে শুধু একটাই দিতে বাধ্য। কোনটা জানেন? স্থাবর সম্পত্তির দখল। স্থাবর সম্পত্তির দখল 8 আর 9, আপনি যদি দখল বেদখল প্রমাণ করেন, আপনি যদি সত্য প্রমাণ করেন, আদালত দিতে বাধ্য। আরিফ সাহেবের বাসায় বাধ্য। কিন্তু অন্যান্য সব ক্ষেত্রে বাদী ওই মামলা 100% প্রমাণ করছে, 200% প্রমাণ করছে, তাও আদালত বিবেচনামূলক দিতেও পারে, নাও পারে। তাহলে দলিল সংশোধনের আদেশ সৎ বিশ্বাসে এবং মূল্যের বিনিময়ে অধিকার অর্জন করেছে এমন কোন তৃতীয় পক্ষের অধিকার ক্ষুণ্ণ করবে, এটা বিবিএ, এটা একটু আন্ডারলাইন করে। দলিল সংশোধনের আদেশ মানে আপনি দলিল সংশোধনের আদেশ দিয়ে সৎ বিশ্বাসে এবং মূল্যের বিনিময়ে অধিকার অর্জন করেছে এমন কোন তৃতীয় পক্ষের অধিকার ক্ষুণ্ণ করবে না। বুঝছেন না রবিউল সাহেব? বুঝতেন? বোঝার কথা নেই। আচ্ছা, বুঝেন নাই। আমি আগে একটা উদাহরণ নেই, তাহলে বুঝবেন। শুনেন, আশরাফুল সাহেব ধরেন নিরক্ষর, মানে লেখাপড়া জানে না। উনি আরিফ সাহেবের কাছে, আশরাফুল সাহেব 101 থেকে শুরু করে 110 দাগ, এই 10 খন্ড জমির মালিক। এখন আরিফ সাহেবের কাছে উনি 101 দাগের জমিটা বিক্রি করছে। আরিফ সাহেব করছে কি, এই যে উকিল হচ্ছে, পড়ালেখা জানে, উনি করছে কি দলিলে 101 লেখছে, 102 লেখছে, 103 লেখছে, কিন্তু প্রকৃতপক্ষে উনি কিনছে কোনটা? 101। তাহলে আশরাফুল সাহেব তো নিরক্ষর, জানে না, উনি দলিল করে 3 খন্ড জমি নিয়ে নিছে। এখন 3 খন্ড জমির মধ্যে আরিফ সাহেব ওনার শ্যালককে ভালোবেসে বললাম যে ধর, তোরে জীবনে কিছু দেই নেই, এই 102 খন্ডের জমি তোরে দান করে দিলাম নেই। হ্যাঁ, মানে ওই যে 2 খন্ড বেশি আনছে, 1 খন্ড দিছে কারে? সালারে। আর সালারে তো সব দান করা যায় না, আর 1 খন্ড বিক্রি করছে ধরেন রবিউল সাহেবের কাছে, যে এই যে ভালো জমি আছে এই জমি কেনেন। রবিউল সাহেব জমি কিনছে সরল বিশ্বাসে, টাকা পয়সা দিয়েই কিনছে। তাহলে ফ্যাক্ট কি বুঝেন? নিরক্ষর আশরাফুল 1 খন্ড জমি বিক্রি করছে কার কাছে? আরিফের কাছে। আরিফ দাম দিছে 1 খন্ডের, কিন্তু সিস্টেম করে নিচে কয় খন্ড? 3 খন্ড। 3 খন্ডের মধ্যে 1 খন্ড দিছে কারে? শ্যালকরে দান করছে। দান করলে কি টাকা পয়সা নাই? না। আর 1 খন্ড বিক্রি করছে কার কাছে? রবিউল সাহেবের কাছে। রবিউল সাহেব এই আরিফ সাহেবের এই কারসাজির কথা জানে না। এখন শ্যালক জমি চাষ করতে গেছে, রবিউল সাহেবও জমি চাষ করতে গেছে। যাওয়ার পরে ওই এলাকার লোকজন বলতেছে, তোমরা কারা? আপনারা কারা? ওনারা বলতেছে যে আমরাই জমির মালিক। আপনার এই জমির মালিক কে বলছে? এটা আশরাফুলের জমি। এই যে আশরাফুলের জমি কে বলছে? এলো আমার দুলাভাইয়ের জমি। এই যে দুলাভাইয়ের জমি, দুলাভাই আমার দান করছে। আর রবিউল সাহেব বলেছে যে আমি আরিফের সাথে এই জায়গা আরিফের কাছ থেকে এটা কিনছি, আশরাফুলকে আমরা চিনি না। ওই লোকজন এসে আশরাফুল্লে বলছে, সর্বনাশ হয়ে গেছে, তুমি তোমার জমি বলে আরিফের কাছে বিক্রি করে দিছে, আরিফ তো আবার অমুকের কাছে বিক্রি করছে। এখন আশরাফুল তো নিরক্ষর। এখন আশরাফুল উকিল সাহেবের কাছে নিয়ে গেছে। এখন দেখা গেল যে হ্যাঁ, আশরাফুল বিক্রি করছিল 101,
কিন্তু ওই জায়গায় আরিফ সাহেব সিস্টেমে লিখে নিছে কত 101 102 103। এখন আশরাফুল বললো যে আমার প্রতিকার কি উকিল সাহেব বললো যে দলিল সংশোধনে মামলা করতে হবে। এখন দলিল সংশোধনে মামলা করছে, বিবাদী হলো আরিফ আর ওই যে শালার রবিউল, তিনজন। এখন রবিউল সাহেব এসে বলতেছে যে ওনার এই জায়গায় আরিফ কি করছে না না করছে তা তো আমি জানি না, আমি সরল বিশ্বাসে আরিফের কাছ থেকে মূল্যের বিনিময়ে কিনছি, আমার কাছ থেকে তো এই জমি আপনি নিতে পারেন না। 31 ধারা দেখতে মর্জি হয়, যেখানে বলা আছে যে সরল বিশ্বাসে মূল্যের বিনিময়ে যদি তৃতীয় কোনো পক্ষ এই জমি কিনে তার ক্ষেত্রে দলিল সংশোধন করা যাবে। তখন রবিউল রে বললো যে ঠিক আছে তোমার জমি নিয়ে তুমি থাকো, কিন্তু আরিফ রে বলছে আরিফ তুমি ওই যে খন্ড রবিউলের কাছে বিক্রি করছো ওটার জন্য ক্ষতিপূরণ দিবা, আর শালারে ফিরি দিছিলা শালার খন্ড আবার ফেরত আসবে, শালারে তার মূল্যের বিনিময়ে দেয় নাই, তাহলে শালারটা ফেরত আনবে, আর আরিফ সাহেব রবিউলের কাছে যে খন্ড বিক্রি করছে সেটার জন্য কি আরিফ সাহেব কি দিবে ক্ষতিপূরণ। এবার এই লাইনটা পড়েন, এই যে দলিল সংশোধনের আদেশ সৎ বিশ্বাসে এবং মূল্যের বিনিময়ে অধিকার অর্জন করেছে এমন কোন তৃতীয় পক্ষের অধিকার ক্ষুণ্ণ করবে না। যে সৎ বিশ্বাস এবং মূল্যের বিনিময়ে কিনছে কে? রবিউল সাহেব, তাহলে তার অধিকার কি করবে না? ক্ষুণ্ণ করবে না। অর্থাৎ আদালত দলিল সংশোধনের আদেশ দিবে না যে ক্ষেত্রে সৎ বিশ্বাসে এবং মূল্যের বিনিময়ে অধিকার অর্জন করেছে এমন কোন তৃতীয় পক্ষের অধিকার কি করে? ক্ষুণ্ণ করে। আমি যে উদাহরণটা এখানে দিলাম সেম উদাহরণের জায়গা বিস্তারিত আলোচনা করছে। দেখেন এই যে আর একটা কথা একটু বুঝাই দিই, সেটা হলো যদি রবিউল সাহেব আরিফের প্রতারণার কথা জানতো, যাই না কিনছে, তাহলে রবিউল সাহেবের কাছ থেকেও ফেরত আনা যাবে। হ্যাঁ আপনি শুনেন ক্ষতিপূরণ, জি বুঝতে পারছেন। এই যে দেখেন উদাহরণ পড়েন, নিরক্ষর রহিম একটি কবলা দ্বারা 501 দাগের 1 খণ্ড ভূমি 5,000 টাকা মূল্যে করিমের নিকট বিক্রয় করে। 501 দাগের সন্নিকটে 502 ও 503 দাগের ভূমিতে রহিমের কি আছে? শত দখল আছে। সে জাস্ট বিক্রি করছে কয় দাগ? 501 দাগ। করিম লেখকের যোগ সাজসে প্রতারণা করে কবলা দলিল প্রণয়নের সময় তার কবলার 502 এবং 503 দাগের ভূমি অন্তর্ভুক্ত করে রাখে এবং এইভাবেই দলিল কি হয়? রেজিস্ট্রি হয়। পরে করিম 502 দাগের ভূমি তার শ্যালক জাবেদকে দান করে দেয়। কারা দান করেছে? জাবেদকে, শ্যালককে। এবং 503 দাগের ভূমি বেলালের নিকট 3,000 টাকা মূল্যে গ্রহণ করে কবলাদালা কি করে? বিক্রি করে। জাবেদ এবং বেলাল কেউই প্রতারণার কথা জানতো না। তারা 502 এবং 503 দাগের ভূমির দখল নিতে গেলে প্রতারণার বিষয় প্রকাশ হয়ে পড়ে। তদবস্থায় রহিম করিম জাবেদ এবং বেলালের বিরুদ্ধে করিমের বরাবরে তার সম্পাদিত কবলা হতে 502 503 দাগের ভূমি কর্তন করে এই ধারা অনুযায়ী কবলা দলিল সংশোধনের মামলা করলে সে 502 দাগের ভূমি বিষয়ে প্রতিকার পাবে, কারণ 502 দাগের ভূমি কাটা দিছে শ্যালক রে। কিন্তু 503 দাগের ভূমি বিষয়ে বেলালের বিরুদ্ধে কোনো প্রতিকার পাবে না, কারণ সে প্রতারণার বিষয় না জেনে সরল বিশ্বাসে মূল্য প্রদানে এই জমি করিমের নিকট হতে খরিদ করেছে। এই অবস্থাতে রহিম করিমের নিকট হতে 503 দাগের জন্য ক্ষতিপূরণ পাবে। বুঝিতে পারিয়াছেন? আচ্ছা এখানে আর একটা মজার বিষয় হলো, শ্যালকও যদি প্রতারণার কথা জানতো, শ্যালকের কাছ থেকে তো এমনি আনা যাবে, প্রতারণা জানুক আর না জানুক। দেখেন যে দলিল সংশোধনের মকদ্দমা দায়ের করতে পারে, দলিল সংশোধনের মকদ্দমা শুধুমাত্র, এখন কথা হলো যে চুক্তি রদের মামলা কে করতে পারতো ভাই? যে কেউ। মিলনের দিকে আসেন। কিন্তু দলিল সংশোধনের মামলা করতে পারে শুধুমাত্র কে জানেন? শুধুমাত্র দলিলের পক্ষ। দেখেন এই যে দেখেন, দলিল সংশোধনের মকদ্দমা শুধুমাত্র উক্ত দলিলের পক্ষ বা তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি দায়ের করতে পারে। অর্থাৎ দলিল সংশোধনের মকদ্দমা অবশ্যই বাদীকে বাদীকে অবশ্যই উক্ত দলিলের পক্ষ হতে হবে, উক্ত দলিলের পক্ষ সমেত বা উক্ত দলিলের পক্ষ সমেত কি হতে হবে? প্রতিনিধি। তাহলে চুক্তি রদের মামলা যে কেউ দায়ের করতে পারলেও দলিল সংশোধনের মামলা কিন্তু যে কেউ দায়ের করতে পারে না।
চলে আসি, যা প্রমাণ করতে হবে। দলিল সংশোধনের মকদ্দমার ক্ষেত্রে বাদীকে প্রমাণ করতে হবে যে দলিল সম্পাদনের ক্ষেত্রে প্রতারণা বা পারস্পরিক ভুল ছিল। বাদীকে কি প্রমাণ করতে হবে? প্রতারণা বা পারস্পরিক ভুল ছিল। তামাদি মেয়াদ দেখেন, দলিল সংশোধনের মকদ্দমা দায়েরের সময়সীমা কত বছর? 3 বছর। যেদিন হতে বাদী দলিলের ভুল বা প্রতারণার বিষয়টি জানতে পারে সেদিন থেকে 3 বছর গণনা শুরু হবে। তামাদি আইনের অনুচ্ছেদ 95 ও কত 96 অনুচ্ছেদ, ধারা কাটেন অনুচ্ছেদ। আপনারা বাসায় বসে চুক্তি রোধের আর্জির মুসাবিদা এবং দলিল সংশোধনের মুসাবিদা এই দুইটা পড়ে লিখে নিয়ে আসবেন, হাত দিয়ে দেখে দেখে লিখে নিয়ে আসবেন। এটা হলো আগামীকালকের হোমওয়ার্ক, ঠিক আছে? আর আজকে এই পর্যন্তই। আগামীকাল আসেন একই সময়ে, আগামীকাল আমরা বিস্তারিত করব দলিল সংশোধন মোতাবেক চুক্তি রোধ। ঠিক আছে, ভালো থাকেন। অদ্য এ পর্যন্তই। দেখেই আনবেন, দেখে লিখে আনবেন।